হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির মধ্যে মোদিজির মাথায় আসলে কি ঘুরছে? বেশ কিছু সাসপিশিয়াস ঘটনা ঘটছে। মাঠে তারেক রহমানের এন্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিল জামায়াত, এমনটাই মত ছিল বিশ্লেষকদের। কিন্তু সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মানে নিউজটা দেখে আমার একটা হিন্দি গান মনে পড়ছে, মোদিজি মোদিজি क्या है बापू तेरा प्लान ऐसे करे না। মানে খুবই জনপ্রিয় একটা গান ছিল। কেন বললাম? হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির মধ্যে মোদিজির মাথায় আসলে কি ঘুরছে? বেশ কিছু সাসপিশিয়াস ঘটনা ঘটছে। আপনি বিচ্ছিন্ন ভাবতে পারেন, বাট যদি আপনি মনে করেন যে একটা কানেক্টিভিটি আছে, লাইক এ প্যারালাল কানেক্টিভিটি থাকে না, যে একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুর যে কানেক্টিভিটি। মাত্র গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে বাংলাদেশের নাকের ডগায় পশ্চিমবঙ্গে একটা নতুন নৌঘাঁটি তৈরি করছে আপনার ভারত। বিষয়টা হচ্ছে যে তারা চীনকে হুমকি মনে করছে। পাকিস্তানের সাথে বর্তমান সরকারের বা বর্তমান বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া যে একটা মুভমেন্ট আছে, সেখান থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এর মাঝখানে আজকে আবার খবর আসছে যে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায়, এগুলা কোন রাজ্য? সেভেন সিস্টার্স এর পার্ট। 7 যে রাজ্য ভারতে বলা হয়ে থাকে, সেই সেভেন সিস্টার্স এর যে পার্ট হচ্ছে একটা অংশ পশ্চিমবঙ্গ ছাড়া আসাম এবং ত্রিপুরা। সেখানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু বিমান ঘাঁটি তৈরি করা হয়েছিল, আর সেই বিমান ঘাঁটিগুলোকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ভারতের সরকার। মানে তাদের মাথায় কি ঘুরতেছে? এর মাঝখানে একটা ট্রাম্প ল্যান্ডের আলোচনা আসছিল, আমি নিউজটা দিচ্ছি, নিশ্চয়ই দেখছেন, যে 6টা অঙ্গরাজ্যকে নিয়ে আপনার যে খালিস্তানি আন্দোলনের যিনি একজন পথিকৃত পান্নু, সে ট্রাম্পকে একটা মানচিত্র প্রকাশ করে বলছে খ্রিস্টান অধ্যুষিত একটা দেশ আপনি তৈরি করেন, এটার নাম হবে ট্রাম্পল্যান্ড। তো স্বাভাবিকভাবে দিল্লিতে টেনশন তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নিয়ে একটা কনসেন্ট্রেশন আছে, পাকিস্তান নিয়ে তো অলওয়েজ টেনশনে, চীন আছে মাথার উপর আরেক ঝামেলা। তো সবকিছু মিলে ভারত মনে করতেছে বা 2026 সালে বিশ্বজুড়ে নানান যুদ্ধ ঘটবে, সেখান থেকে সম্ভবত তারা তাদের প্রস্তুতির অংশ হিসাবে আপনার এই কাজগুলো করছে। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে সূত্র। আসলে কি তাই? অবশ্যই না। বলা হচ্ছে যে শিলিগুড়ির যে চিকেন নেক আছে, আমরা যেটাকে বলি চিকেন নেক, সেই চিকেন নেকের নিরাপত্তা আরো বাড়াতেই বেসিক্যালি ভারত সরকার বা তাদের যারা সামরিক কর্মকর্তারা আছেন তারা বিশেষ কিছু বৈঠক করেছেন। আর এই বৈঠকের পর তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই মুহূর্তে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের জায়গাটা অনেক নেগেটিভ। ভারতীয় গণমাধ্যমে ঢুকলে দেখবেন পাক সেনা প্রধান পাক অমুক পাক তমুক মানে বাংলাদেশে আসতেছে, এমনকি গোপনে তারা এই যে শিলিগুড়ি করিডোর এটার আশেপাশে ভিজিটও করে গেছে। ভারতের প্রতিবেদন কিন্তু এগুলো এমন, এখন আমরা এগুলো হাহারি একদিন উড়াই দিচ্ছি, কিন্তু যারা ভারতের জনগণ তারা কিন্তু কনসেন্ট্রেশন করে। সত্যমিথ্যা ভারত জানে। এখন পান থেকে চুন খসলেও নানান আয়োজন হয়, গসিপও আছে, গুজবও আছে। যেমন পাকিস্তান থেকে আমরা আনলাম পেঁয়াজ, যে ময়ূক সে বললো যে পেঁয়াজের ভিতর আমরা কি নাকি নিয়ে আসছি। তো এখানে নানান মিডিয়ার কারণেও কিছু ভুল বোঝাবুঝি আছে, বাট ভারতের উপরে এই মুহূর্তে একটা নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে, এটা ভারত মনে করছে। সম্প্রতি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। অর্থাৎ বাংলাদেশ আমাদের যে রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটিটি আছে, এখন বাংলাদেশে কুমিল্লাতে একটা বিমান ঘাঁটি আছে, আমরাও চাইতেছি এটা ভাই পুনরায় চালু হোক। বাট যখন সীমান্ত এলাকায় কোনো বিমান ঘাঁটি চালু করা হয়, তখন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বর্তমানে ভারত হয়তো মনে করছে যে এখান থেকে পাকিস্তান কোনো অ্যাডভান্টেজ নেবে, যেটা ভবিষ্যতে ভারতের জন্য ক্ষতিকর হবে। দ্যাটস ওয়াই তারা বলছে যে এই বিমান ঘাঁটিটি ভারতের কৌশলগত স্পর্শকাতর যে অংশ শিলিগুড়ি করিডোর, এটা হুমকির মুখে পড়বে। কেন? এই লালমনিরহাট আর শিলিগুড়ি করিডোর কাছাকাছি অবস্থিত। এই করিডোরটি সরু এবং ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। অর্থাৎ বাংলাদেশের চারদিকে ভারত এই মুহূর্তে কনসেন্ট্রেশন দিচ্ছে, তোমরা একটা চালু করবো, আমরা 5টা চালু করব। আমার মনে হয় যে একটা যুদ্ধ পরিস্থিতি ভারত ফিল করতেছে, যে পাকিস্তান যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারে। তো পাকিস্তান তো ঘটাচ্ছেও, ভারতে অনেক আতঙ্কবাদী হামলা টামলা এগুলোতে পাকিস্তানিরা জড়িত, বাস্তবতা এটাই। আবার পাকিস্তানেও অনেক ঘটনায় ভারতের জড়িত। সো এটা দুই পরাশক্তির খেলা, মাঝখানে পড়ে বসছি আমরা। আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক। মাঠে তারেক রহমানের এন্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিল জামায়াত, এমনটাই মত ছিল বিশ্লেষকদের। কিন্তু সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অবস্থা এমন যে অনেকে এক কাঠি এগিয়ে বলেই দিচ্ছেন
জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত, শুধু 13ই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা। বলছে ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির। এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILDর সদ্য প্রকাশিত বোমা ফাটানো এক জরিপ। 2026 সালের 12ই জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গলিয়াথের মতো একপাক্ষিক নেই। ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% মানুষ, আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। ভাবা যায়, যে জামায়াতকে বছর দেড়েক আগেও রাজনীতির মাঠ থেকে অস্তিত্বহীন ভাবা হচ্ছিল, তারা এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে। তবে আসল খেলাটা জমেছে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের হিসেবে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে। নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%, কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো জামায়াতও পিছিয়ে নেই। তাদের ভোট বেড়ে 40.8% পৌঁছাতে পারে, এমনটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গেম চেঞ্জার কারা? এই নির্বাচনের ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। আরও মজার ব্যাপার হলো, এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না। 38.6% ভোটার তো কোনো মতামতই দিতে চাননি। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। শফিকের তুরুপের তাস তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ। কেন জামায়াতের এই উল্লম্ফন? জরিপের ডেমোগ্রাফিক বা জনমিতিগত বিশ্লেষণ দেখলে চোখ কপালে উঠবে। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এখন জামায়াত। শুধু তাই নয়, যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি 37.4%। যেখানে বিএনপি তার প্রশাসনিক অভিজ্ঞতা আর কৃষক শ্রমিক শ্রেণীর উপর ভর করে এগোচ্ছে, সেখানে জামায়াত ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শিক্ষিত ও তরুণদের মন জয় করে নিচ্ছে। জামায়াতের সমর্থকরা বলছেন তারা দলটিকে সমর্থন করছেন মূলত সততার ভাবমূর্তি আর দুর্নীতিমুক্ত ইমেজের কল্যাণে। জুলাই বিপ্লবের ফসল এনসিপি। রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমর্থনও বেড়েছে। জরিপে তারা 7.1% সমর্থন পেয়েছে। আপাত দৃষ্টিতে সংখ্যাটা ছোট মনে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই 7% ভোট যে কোনো বড় দলের স্বপ্ন ভেঙে দিতে পারে। অনেকে এনসিপিকে সমর্থন করছেন শুধুমাত্র জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কারণে, অর্থাৎ বিপ্লবের আবেগ এখনো ভোটের বাক্সে একটা ফ্যাক্টর। তারেক রহমানের ক্যারিশমা বনাম শফিকের স্ট্র্যাটেজি। কিছুদিন আগেও রাজনৈতিক বোদ্ধারা বলছিলেন তারেক রহমানের দেশে ফেরা মানেই বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি। জরিপেও দেখা গেছে বিএনপির 72% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা আর প্রশাসনিক দক্ষতার উপর আস্থা রাখছেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যে সাইলেন্ট রিভলিউশন ঘটিয়ে ফেলেছে, তা বিএনপি শিবিরের জন্য বড় এক ধাক্কা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা প্রমাণ করে তারা সনাতনী রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছে। 13ই ফেব্রুয়ারির শপথ, কার কপালে রাজটিকা? আগামী 12ই ফেব্রুয়ারি ভোট, আর তারপর দিন 13ই ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার কথা। জরিপের এই ফলাফল যদি বাস্তবে রূপ নেয়, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে জোটের রাজনীতি বা কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা প্রবল, আর সেখানেই জামায়াত আমিরের কিং মেকার, এমনকি কিং হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তো শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? অভিজ্ঞতায় পোড় খাওয়া বিএনপি, নাকি তারুণ্যের জোয়ারে ভেসে থাকা জামায়াত, নাকি সিদ্ধান্তহীন ভোটাররা শেষ মুহূর্তে পাশার দান উল্টে দেবে? উত্তর মিলবে 12ই ফেব্রুয়ারির ব্যালট বাক্সে। তবে আসছে নির্বাচনটা যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলার হতে যাচ্ছে, সেটা একদম নিশ্চিত।